দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমে অনেকদিন পর আমরা তৌসিফ হাসানকে পেলাম। উনি কি গর্তে লুকিয়েছিলেন কিনা আমি জানি না, মাঝখানে তো একটা বাজে সময় যাচ্ছিল। অনেকে তখন সেই সময়টা আপনি কোথায় আছেন, আর্সেনাল যখন হচ্ছে গিয়ে ম্যাচ হারলো তখন হচ্ছে অনেকেই আপনাকে খোঁজ দ্য সার্চে মিশনে তারা আসলে ছিল। আচ্ছা, ঘটনাটা কি? আর্সেনালে কি আপনার বাড়ি টাড়ি কোনো কিছু বা এরকম কোনো সম্পর্ক আছে? আর্সেনালের সঙ্গে আমার একটা পুরনো বন্ধুত্ব আছে, বছরের বন্ধুত্ব। তো এখন মানুষজন যেহেতু জেনে গেছে, এই জন্য আর্সেনালের কিছু হইলেই আরেক বন্ধুর কাছ থেকে খবর নেয় আর কি। আপন 4679 তার প্রশ্নটা অনেকটা এরকম। এই তৌসিফ ভাই কি অবস্থা জানাবেন, সেই সাথে আর্সেনালের পারফরমেন্স কেমন দেখলেন? ভালো পারফর্ম করেছে আর্সেনাল, খুবই ভালো হচ্ছে কিন্তু না ভালো পারফরমেন্স, কিন্তু অপোনেন্টটা লিডস, এটা হচ্ছে খুবই ভালো প্লাস পয়েন্ট। লিডস এর সঙ্গে ম্যাচটা ইজি কিন্তু ছিল। আপনার লিডস এর রিসেন্ট ফর্ম কিন্তু খারাপ ছিল না, কিন্তু রিসেন্ট ফর্ম হ্যাঁ, লিডস হচ্ছে একটু আক্রমণাত্মক ফুটবল খেলে, বরাবরের মতোই। যত ভালোই অপোনেন্ট হোক না কেন, ওই ফারকে হচ্ছে ওই রকম ভাবেই লিডসের একটা ট্রেডিশন আছে। লিডস সবসময় অ্যাটাকিং ফুটবল খেলে। গোল করার জন্য চেষ্টা করে, যত বড়ই অপোনেন্ট হোক না কেন ডিফেন্ড করে ধরে রাখার চেষ্টা করে না। তো ওই সুযোগটা আর্সেনাল কাজে লাগাইছে। ভালো বিষয় হচ্ছে আর্সেনালের, আমি মেইন শোতে বলছি যে আর্সেনাল নাম্বার 9-কে খোঁজার চেষ্টা করছে, এটা হচ্ছে খুবই প্লাস পয়েন্ট। সেটা দেখে আপনার ভালো লেগেছে? হ্যাঁ, আর্সেনাল ওয়াজ মোর সেন্ট্রাল, একেবারে ডিরেক্ট। ইয়োকেরেশকে পছন্দ করেন? হ্যাঁ, ইয়োকেরেশকে তো খেলায় তো পছন্দ করেন নাকি? আরো বেটার করা যায়, আরো গোলও হইতে পারতো। একটা ক্রস ছিল ইউরিয়ান টিম্বারের, গ্যাব্রিয়েল জেসুস খুব ভালো হেডও দিছিল, কিন্তু সেভ করে দিছে। আর ওন গোলটা আসলে এইবার কিন্তু আর্সেনাল প্লেয়ার ওই ওন গোলের যেখান থেকে হয়েছে গোলকিপারের আশেপাশেও ছিল না, গোলকিপার নিজেই দিয়ে দিছে। এটা হাত বাদ সব মিলিয়ে, যেটা রিফাত মাসুদ ভাই বলে যে চ্যাম্পিয়ন্স লাক হয়তো আর্সেনালের এবার একটু ফেভার করতেছে হয়তো, কিন্তু আমি স্টিল নট কনফিডেন্ট অ্যাবাউট আর্সেনাল। প্রশ্ন রয়েছে। আচ্ছা, রবি তার প্রশ্ন C3K8P তার প্রশ্ন যেটা হচ্ছে হামজার ইনজুরি কতটা গুরুতর। গতকালকে আমরা দেখলাম চ্যাম্পিয়নশিপের ম্যাচে হামজা চৌধুরী তিনি ইনজুরিতে পড়ে তিনি মাঠ ছেড়েছেন। অ্যান্ডি কিং লেস্টার সিটির যে ইন্টারিম কোচ আছে তাকেও প্রশ্ন করা হলো হামজা ইনজুরির ব্যাপারে। তিনি খুব দুঃখের একটা খবর যেটা জানিয়েছেন যে স্ক্যানের পর এই ব্যাপারে আসলে আনুষ্ঠানিক অফিসিয়াল ডিক্লারেশনটা দেয়া যাবে বা আপনারা বুঝতে পারবেন যে কতদিনের জন্য হামজা চৌধুরীকে পাওয়া যাচ্ছে না। বাট এইটা উনি জানিয়ে দিয়েছেন যে ইনজুরির যে ধরনটা, হাঁটুতে তিনি ব্যথাটা পেয়েছেন হামজা চৌধুরী, মনে হচ্ছে যে খুব সহসা হামজা চৌধুরী ফিরতে পারবেন না, খুব কুইক রিকভারি তার হবে না। এখন কতদিন বা কোন স্টেজে সেটা রয়েছে এটার জন্য আসলে একদিন বা 2 দিন আমাদের অপেক্ষা করতে হবে। আবার মার্চের লাস্ট উইকে, যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে আসলে ঢুকে গেছি, মার্চের লাস্ট উইকে বাংলাদেশের ভিয়েতনামের সাথে ম্যাচ রয়েছে, সিঙ্গাপুরের সাথে ম্যাচ রয়েছে, 2টা ম্যাচ রয়েছে এবং হামজা চৌধুরীকে সেখানে সেই ম্যাচগুলোতে সবাই দেখতে চাইবে। তবে অবশ্যই হামজা চৌধুরী খুব কুইকলি রিকভার করবেন সেটা আমরা এক্সপেক্ট করি এবং সেই জন্য আমরা সবাই আসলে দোয়াও করবো। আমার আন্দাজ হচ্ছে খুব বেশি সিভিয়ার না, 2 or 3 উইকস ম্যাক্সিমাম। হামজা চৌধুরী মার্চের বাই দ্য এন্ড উনি ফিট হয়ে যাবেন, খুব সিভিয়ার কিছু না, একেবারে মাইনর লেগেছে আমার কাছেও। ওকে, আমি একটা প্রশ্ন এবার স্বপ্নময় রাসেল তার প্রশ্ন। আর্সেনাল বিগ চান্স যতগুলো পেয়েছে 2-3টা মিস করে 4টা গোল দিয়েছে, আর বার্সা যেভাবে বিগ চান্স মিস করেছে তাতে যে কোনো দল 6-7টা গোল দিতে পারতো। আমার মনে হয় বার্সা যেভাবে চান্স ক্রিয়েট করে আর গোল মিস করে ইউরোপের কোনো দলই এমন করে না। আপনারা কি মনে করেন? গতকাল কিন্তু আপনার ধরেন ফেরান তোরেস নিজেই যদি 5টা গোল দিত আমি অবাক হতাম না। অন্য সবাই আসলে সেই ধরনের সুযোগও পেয়েছে। এখন আবার আপনি ওইটাও যদি হিসেব করেন হচ্ছে বার্সা তো গোল করছেও বেশি, ওইটাও তো ট্রু। আপনি হচ্ছে টপ 5 লিগের মধ্যে যদি ওই কম্প্যারিজনে যান দেখবেন বার্সেলোনাকে আপনি হচ্ছে টপ হাফেই আপনি খুঁজে পাবেন কম্বাইন করলেও। সেখানে বার্সেলোনা গোল দেওয়ার রেশিও সেটাও তো আপনার অনেক বেশি। এটা কনসার্নিং না, ওইটাও ধরেন একদিক থেকে প্লাস পয়েন্ট। আমি এইভাবে দেখি যে আপনি গোলের চান্স কখন ক্রিয়েট করতে পারবেন, যখন হচ্ছে গিয়ে আপনার টিমটা ভালো খেলবে, যখন সবকিছু হচ্ছে আপনি ফিনিশিংটা হচ্ছে না, তখন আপনার চিন্তার জায়গা কিন্তু শুধু ফিনিশিং। আর যদি এমন হতো বার্সেলোনা আপনার গোল খাচ্ছে, গোল দেওয়ার সংখ্যাটাও হচ্ছে একেবারে লাগালাগি, বার্সেলোনা ম্যাচ ডমিনেট করতে পারছে না, তখন তো আসলে হিসাবটা অন্যরকম হয়ে যেত। আমার কাছে এটা মনে হয় না অ্যালার্মিং। এই গোলের চান্স ক্রিয়েট করাগুলো ব্যাড লাক কাজ করেছে।
বাট দিন শেষে ধরেন বার্সেলোনা এইভাবে ম্যাচগুলো বের করতেছে, এমন না যে আপনার লিগে এক বার্সেলোনাকে দেখি আমরা, চ্যাম্পিয়ন্স লিগে পুরো ডিফারেন্ট একটা বার্সেলোনাকে দেখি। খুব বেশি কিন্তু আপনার ডিফারেন্স নাই। বার্সেলোনা টুকটাক ম্যাচ স্লিপ করছে লিগেও, টুকটাক ম্যাচ স্লিপ তারা করেছে চ্যাম্পিয়ন্স লিগের এই প্রথম 8 ম্যাচেও। সুতরাং আমার কাছে মনে হয় না খুব বেশি কনসার্নিং। আর চান্স ক্রিয়েট মানে বার্সেলোনা কেন করবে না? মানে বার্সেলোনা তো ডমিনেট করতে পছন্দ করে, পজিশন ধরে রেখে একেবারে যেইভাবে অপোনেন্টকে যেইভাবে মানে বন্দি করা যায় নিজেদের হাফে, তো ওই প্রচেষ্টা বার্সেলোনা সব সময় করে। আর এটা করলেই আপনার চান্স ক্রিয়েশন বেশি হবে, খুবই স্বাভাবিক। ট্রু। রবিন মির তার প্রশ্ন, এনজো ফার্নান্দেজের পারফরম্যান্স এক কথায় বিশ্লেষণ করুন। এক কথায় এনজো ফার্নান্দেজের পিছের ট্যাটুটা হচ্ছে গিয়ে সবাই দেখেছেন আমার মনে হয় গতকালকে। তো পিছের ট্যাটুটাই কি একটা মানে বাঘ, যদি আমরা বলি মাঠের বাঘও আসলে এনজো ফার্নান্দেজ। বাঘ বা সিংহ? বাঘ না সিংহ? সিংহ মনে হয়। সিংহ লায়ন। হ্যাঁ লায়ন। অনেক মানে ট্যাটু তো অনেকগুলা আসলে, আরো একটা কি ছিল মেইন ব্যাকে যেটা, ওটা পুরো হচ্ছে কি আপনার ওই সিংহ মতো, ওইটাই আসলে আলটিমেটলি ওই মাঠের সিংহ বাঘ যেটাই আপনি বলেন সেটা হচ্ছে এনজো ফার্নান্দেজ। 3 ম্যাচে তিনি 3টা গোল করলেন ব্যাক টু ব্যাক। আমরা ক্রিস্টাল প্যালেসের সাথে তার গোল দেখলাম লাস্ট ম্যাচে, এরপর আপনার হচ্ছে গিয়ে যে যখন চেলসি নাপোলির এগেনস্টে খেললো চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন, এই ম্যাচটায় গোল করলেন। আপনি মানে এই হিসেবগুলো দেখেন, ধরেন হচ্ছে আপনি ক্রিস্টাল প্যালেসের সাথে তার গোলটা ছিল সেকেন্ড গোল, ওই ম্যাচটা হয়তো বা চেলসি জিতেই যাইতো, কিন্তু তারপরও আপনি নাপোলির এগেইনস্টে ম্যাচটায় ওই মোমেন্টামটা পিক করা, চেলসি এনজোর গোল দিয়ে মোমেন্টামটা পিক করলো, এই ম্যাচে তো তার গোলেই 3টা পয়েন্ট পেল। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্লেয়ারদের মাঠের পারফরমেন্সটাও আসলে সেই চ্যাম্পিয়নের মতোই থাকে। রিবন আল রাফিজ তার প্রশ্ন, কালকে চেলসির জয়ের আসল নায়ক কে ছিল, জাও পেদ্রো নাকি এনজো ফার্নান্দেজ? আমার ম্যাচের নায়ক আসলে জাও পেদ্রো। মানে ম্যাচের খেলাগুলোর একটা গোল একটা অ্যাসিস্ট, মানে লাস্ট গোলটাও জাও পেদ্রোর অ্যাসিস্ট, প্লাস হচ্ছে শেষ দিক দিয়ে যে গ্যাঞ্জামটা হয়েছিল, ওই গ্যাঞ্জামে উনি আদামত রাওরেকে ধাক্কা দিয়ে বসছেন। আদামত রাওরে তার দিকে যখন তেড়ে আসতেছে উনি একটু ভয় পেয়ে গেছে। আদামত রাওরে তো এই বিশাল বাল্কি উনার মাসেলস, মানে ওই যুদ্ধটাতে চেলসিকে একটু জাও পেদ্রোর লিডারশিপ দেখা গেছে। কোল পালমারে ভালো পাস দিয়া নাই, ভালো একটা গ্যাঞ্জাম হয়েছে। আর জাও পেদ্রো জয়ের নায়ক আসলে। এনজো ফার্নান্দেজ ওয়াজ গুড, কিন্তু ফার্স্ট হাফে মানে অন অ্যান্ড অফ অনেক বল তিনি লুজ করছেন। একটা টাইমে মনে হচ্ছিল যে ওই সামারভিল ওরা যখন ওই রাইট সাইড দিয়ে অপারেট করছিল, এনজো ফার্নান্দেজ বলের জন্য দৌড়াচ্ছিল আর কি। মানে ফার্স্ট হাফে এনজো ফার্নান্দেজ ওয়াজ নট দ্যাট গুড, সেকেন্ড হাফে ওই গোলটা আসলে পিভটাল, এটা ঠিক, এটা ট্রু। সাব্বির, হ্যাঁ বলেন বলেন। মানে ওই আসল নায়ক আপনার চোখে, আপনি যদি? আমার কাছেও আসলে না, আসল নায়ক যদি আপনি বলেন, ধরেন দিন শেষে মানুষ রেজাল্টটা মনে রাখবে। পেড্রো গোল দিয়েছেন, অ্যাসিস্ট করেছেন, সব ঠিক আছে, বাট ওই ম্যাজিক্যাল মোমেন্টের জন্য আমার কাছে না আসল নায়ক আসলে এনজো হয়ে গেছেন। এটাই সাব্বির তার প্রশ্ন, ভাই শুনছি চেলসি নেক্সট ইউসিএল এর ম্যাচ স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে পারবে না, এই নিয়ে কিছু বলেন। এটা হয়তো আপনার সলভ হয়ে যাবে, মানে উয়েফারই আপনার একটা রেগুলেশনস রয়েছে, রুলস রয়েছে যে আপনি এক রাতে এক শহরে চ্যাম্পিয়ন্স লিগের 2টা ম্যাচ আপনি আয়োজন করতে পারবেন না। তো আমরা যদি হিসেব করি যে চ্যাম্পিয়ন্স লিগে আপনি হচ্ছে চেলসিকে পাচ্ছেন, আর্সেনালকে পাচ্ছেন, টটেনহ্যামকে পাচ্ছেন একই এরিয়ার। হ্যাঁ, এখন যখন হচ্ছে কি আপনার কোয়ার্টার ফাইনাল হবে, তখন হচ্ছে যে, এবং তারা কিন্তু আপনার টপ 8-এই এই 3টা দলই হচ্ছে কি আপনার রয়েছে, তখন কি হবে, আপনি 2 রাতে খেলা হবে টপ 8-এর, এক রাতে একটা, এক রাতে একটা, আরেকটা ম্যাচ তো আপনার যে কোনো ধরেন মাঝখানের একটা ডেটে খেলতে হবে। তো ওই হিসেব করলে তো জিনিসটা আটকে যায়, কারণ আর্সেনালের হোম ম্যাচ থাকতে পারে, চেলসির থাকতে পারে, একই সাথে আপনার হচ্ছে গিয়ে টটেনহ্যামেরও থাকতে পারে। তো তখন আসলে কি হবে? তো ওইটা হলে যে আপনার নতুন একটা ওই আবেদন করতে হবে ইংল্যান্ড এফএ কে, সেই আবেদনটা করলে মনে হয় জিনিসটা আসলে সলভ হয়ে যাবে, রাইট? আমার খুব একটা জানা নেই, হয়তো এরকম কিছু একটা হবে। আর মনে হয় না এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে, কারণ হোম অ্যাওয়ে তো হইতে পারে। ধরেন আর্সেনাল আর চেলসির হোম ম্যাচ হইলো, মানে না সেটা তো আপনি হচ্ছে গিয়ে ওইটা দেখতে হবে তো আপনার পজিশন হিসেবে, আপনি ওইটা চিন্তা করেন। ওকে, এই যে টপ 8-এ থাকা টিমগুলো, তারা তো হচ্ছে আপনার বেটার অ্যাডভান্টেজটা পাবে
প্লে অফ যারা খেলে আসছে তাদের থেকেও। ও, এরা তো লাস্ট সবাই লেগটা তো last আপনার leg টা তো হোমে home এ হবে, খেলবে। টপ 8 এর ও, আচ্ছা, সবার তো আচ্ছা। আপনার লাস্ট লেগটা হোমে Home এ হবে খেলবে। সুতরাং ওই হিসেব করলে তো আপনার একটা প্যাচ এখানে একটা হ্যাঁ। লাগবে। বাট হচ্ছে আপনার ওই লোকাল সিকিউরিটি কনসার্ন, ওই জায়গার হচ্ছে কর্তৃপক্ষদের পারমিশন নিয়ে ওই জিনিসটা হয়তো বা ইংল্যান্ড এফএ তারা একটা আবেদন করবে, আবেদন করলে ওই 50 কিলোমিটারের মধ্যে ছাড়া কোনো স্টেডিয়াম বা কোনো একটা কিছু আসলে সলিউশন এটা বের হয়ে যাবে। দেখা যাক কি হয় সমস্যার কারণ সমাধান। চেলসিও অবশ্যই মানে ওই সুযোগ হাতছাড়া করবে না, বলবে না যে আমরা হচ্ছে এইখানে মানে নিজেদের কেন? হোম মাঠে খেলার যে না, ইয়েটা এটা ওইটা কখনোই যাবে না। করার কোনো সুযোগ আসলে কারোরই নাই। নেক্সট ওকে, আমি একটা প্রশ্ন, এই প্রশ্ন আমার আজকে মানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সানবি আহমেদ ইমন, তার প্রশ্ন, Okay. তার প্রশ্নের সাথে একটু ফিলোসফিও আছে। রিয়ালের উচিত স্টারের পিছনে না ছুটে স্টার তৈরি করা। এর পরের অংশটা শুনেন, ইউনিভার্সে সবাই স্বাধীন আর সবার আলাদা আলাদা ওজন আছে, সেটা বুঝতে শিখা। আচ্ছা, এখন ধরেন হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ যে স্টার তৈরি করে না সেইটাও ধরেন হচ্ছে গিয়ে আমি একমত না কোন সেন্সে, ধরেন এই যে অ্যাসেনসিও, অ্যাসেনসিও তো রিয়াল মাদ্রিদেই তাকে তৈরি করছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলতে পারেন যে অন্য জায়গা থেকে তো অন্যদের পিক করে এনে হচ্ছে রিয়াল মাদ্রিদ স্টার বানছে। ধরেন আপনি কারেরাসের কথাই চিন্তা করেন, কারেরাস যখন তার আগের ক্লাবে ছিল সেটা থেকে এখানে খেলে তিনি হচ্ছে স্টারডমটা বেশি পাচ্ছে। রিয়াল মাদ্রিদ তো সবসময় আপনার এই ধরনের ইয়াং পটেনশিয়াল ফুটবলারের দিকেই তারা বেশি ছোটে। আপনি মাস্তান্তুনোকে খেয়াল করেন, আপনি হচ্ছে গিয়ে ভিনিসিয়াস, রড্রিগো, কামাভিঙ্গা, শুয়ামেনি তাদেরকেও যখন সাইন করা হয়েছে একেবারে আর্লি স্টেজে, young। তাদের ধরেন ইয়াং প্রসপেক্ট তাকেই আসলে রিয়াল মাদ্রিদ নিয়ে এসে পরে সে দেখা যায় রিয়াল মাদ্রিদে খেললে না সবাই আসলে স্টার হয়েই যায়। স্টার না হওয়া ফুটবলারের সংখ্যায় আপনার রিয়াল মাদ্রিদে খেলে আপনি খুব কম পাবেন। আর হয়তো আপনি পাবেন হচ্ছে ওই যে আলবাসেতের সাথে রিয়াল মাদ্রিদ যেই ম্যাচটা হারলো সেই ম্যাচে হচ্ছে আলবাসেতের খেললেন ভালাসো, তিনি তো একটা সময় রিয়াল মাদ্রিদে আসলে ছিলেন বাট স্টার হতে পারেন নাই দেখেই পরে তার হচ্ছে গিয়ে ড্র্যাগ ডাউনটা এতটা নিচে চলে গেছে। আর ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে ওই জিনিসটাও করা যায়। আবার রিয়াল মাদ্রিদ তো ওই লাস্ট কয়েকটা টার্মেই তো আমরা দেখলাম ওই ইয়াং জায়গার দিকেই তাদের ফোকাসটা আসলে বেশি হয়। আর শাভি আলোনসো যেসব চেঞ্জ তিনি করলেন, যাদেরকে আনলেন তারাও তো আসলে সব ইয়াং। আমার টেকটা হচ্ছে রিয়ালের উচিত স্টারের পিছনে না ছোটে। না, আমার মনে হয় না যে রিয়াল স্টারের পেছনে ছোটে, স্টাররাও রিয়ালের পেছনে ছোটে। মানে যত লাতিন প্লেয়ার আছে, ধরেন আর্জেন্টিনা, ব্রাজিলের এনজো ফার্নান্দেজের কথাই বলো, অনেক প্রশ্ন ছিল এনজো ফার্নান্দেজকে রিয়াল মাদ্রিদে যাবেন কিনা। এনজো ফার্নান্দেজও কিন্তু মানে সুযোগ পেলে রিয়াল মাদ্রিদে যাবে, কারণ লাতিন প্লেয়ারদের আলাদা একটা ফ্যাসিনেশনই থাকে আর্জেন্টিনা, ব্রাজিলের। যে আমি ব্রাজিলের মূলত একটু বার্সার দিকে ঝোঁক থাকে বেশি। ব্রাজিলের সব স্টার প্লেয়ার একসময় বার্সেলোনায় খেলেছেন বা খেলেন। ওই রিয়াল মাদ্রিদে খেলার ব্যাপারটা, স্পেনে তো জীবনযাপন ইজি। আপনি যদি ওই অঞ্চলটা থেকে আসেন, আপনি স্প্যানিশ ভাষায় কথা বলেন, আপনি রিয়াল মাদ্রিদে হয়ে খেলতেছেন বিশ্বের নাম্বার টপ ক্লাব, তো ভালো ইনকাম করবেন, ভালো জীবনযাপন করবেন, ফুটবল খেলবেন। রিয়াল মাদ্রিদের জার্সিরও একটা আলাদা ভ্যালু আছে। সব স্টার লেজেন্ড একটা সময় রিয়াল মাদ্রিদে খেলছে, যারা খেলছেন। তো আপনিও তো চাবেন যদি আপনি আর্জেন্টিনা বা ব্রাজিলের উঠতি বয়সের ফুটবলার হন, যে আমার ড্রিম ক্লাব কোনটা, আমি কোথায় খেলতে চাই, যদি একেবারে আমি আমার ক্যারিয়ারের পিকে থাকি, রিয়াল মাদ্রিদ শুড বি দ্য অপশন আর কি। তো রিয়াল মাদ্রিদ সবসময় স্টারের পেছনে ছোটে না, স্টাররাও রিয়াল মাদ্রিদের পেছনে ছোটে। আর রিয়াল মাদ্রিদ ধরেন স্টার বানায়ও আসলে। হ্যাঁ, আর সবার একরকম হওয়ার কেন দরকার আছে? মানে রিয়াল মাদ্রিদ তো রিয়ালের মতো থাকুক না, সবার কেন একাডেমি তৈরি করে করতে হবে? কিছু প্লেয়ারের একটা ভালো প্ল্যাটফর্ম রিয়াল মাদ্রিদ হইতে পারে, যে সব স্টার প্লেয়ার আসবে, খেলবে, একটা আলাদা স্টাইল, বেশি মেথডিক্যাল না, সবার ফ্রিডম থাকবে। ধরেন স্টার প্লেয়ার আসছে দেখেই তো একসময় গ্যালাক্টিকো সেটার আবির্ভাব হলো। হ্যাঁ, সব স্টারদেরকে নিয়ে এসেই এখনের এই দলটায় আপনার নতুন স্টার আসলে কে এসেছেন? কিলিয়ান এমবাপ্পে ছাড়া তো কেউই আসেন না। আপনি দেখেন বাকি সবাই তো আপনার রিয়াল মাদ্রিদে খেলছেনই আপনার লম্বা সময় ধরে। এই যে ভিনিসিয়াস, হ্যাঁ বেলিংহাম, তাও বেলিংহামেরও হিসাব আপনি করে দেখেন, বেলিংহামেরও তো বয়স হয়ে মানে রিয়াল মাদ্রিদে একটু হলেও তিনি এখন সিনিয়র হয়ে গেছেন। একটু হলে হয়েছে। আর ওই সময়টা চিন্তা করেন, টনি ক্রুজ যখন ওয়ার্ল্ড কাপ জিতলো, ওয়ার্ল্ড কাপ জেতার পরে তো টনি ক্রুজ আসলো রিয়াল মাদ্রিদে, তখন বায়ার্ন মিউনিখ হচ্ছে টনি ক্রুজের ঠিকঠাক বেতন দিতে চায় না। টনি ক্রুজের যে এক্সপেক্টেড স্যালারি তার চেয়ে কম বেতন তাকে অফার করছে, এরকম একটা ইস্যু হয়েছিল তখন, আমার ঠিক ক্লিয়ার মনে নেই। তবে টনি ক্রুজের মতো স্টার উনি ওয়ার্ল্ড কাপ তখন জিতছে। টনি ক্রুজ পুরো ওয়ার্ল্ড কাপ 2014 ওয়ার্ল্ড কাপে দারুণ খেলছে, তারপরও বায়ার্ন মিউনিখ তারে ঠিকঠাক রাখতে চাচ্ছে না।
তো তখন তার ডেস্টিনেশন কই হওয়া উচিত? রিয়াল মাদ্রিদে। আমি রিয়াল মাদ্রিদে তিনি কি করছেন? মানে এমন কিছু নাই যে করেন নাই। ফ্রি ফেয়ার 7534 তার প্রশ্ন, জিএফ চলে যাওয়ায় আমি মানে জিএফ মিন্স গার্লফ্রেন্ড চলে যাওয়ায় তিনি ডিপ্রেশনে থাকতেন। ডিপ্রেশন কমাতে তার এক বড় ভাইয়ের পরামর্শে 1 বছর আগে থেকে তিনি ফুটবল খেলা দেখা শুরু করলেন। রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করতেন, এখন আলহামদুলিল্লাহ তিনি ডিপ্রেশনের চরম পর্যায়ে নাকি আছেন। মানে তার কথা যে ভাই আমি রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করা শুরু করছি 1 বছর ধরে, এখন আমি ডিপ্রেশনের চরম পর্যায়ে আছি। ভাই এই জিনিসটাকে আপনি অন্যভাবে দেখেন, যে ধরেন আপনি এমন একটা সময় রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করছেন, তখন হয়তো রিয়াল মাদ্রিদ নিজেই একটা ক্রাইসিস পিরিয়ডে আছে। লাইফটাও আসলে এমন, অনেক সময় হচ্ছে কি আপনি এমন একটা কিছু করবেন, সেইটাও দেখবেন আপনার মানে রিটার্নে পজিটিভ কিছু আপনি পাবেন না। দ্যাট ডাজন্ট মিন আপনি পরের দিন থেকে ওই কাজটা আর করবেন না। আপনি পরীক্ষায় একবার ফেল করতে পারেন, তাই বলে কি আপনি পড়াশোনা ছেড়ে দিবেন? জিনিসটা তো এমন না। আপনি ট্রাই করেন, মানে আপনার দিক থেকে আপনি ভালোবাসার ট্রাই করেন রিয়াল মাদ্রিদকে। আপনি তো রিয়াল মাদ্রিদের হয়ে খেলে দিতে পারবেন না, সাকসেস আসবে, কারণ হচ্ছে কি আপনার রিয়াল মাদ্রিদ ক্লাবটাই আসলে এমন। হ্যাঁ, আমার সাজেশন হচ্ছে ক্লাবের সাফল্য দেখে কেন ক্লাবকে ভালোবাসতে হবে? মানে ফুটবলকে ভালোবাসলেই তো হচ্ছে, মানে আপনি এনজয় করেন, মানে এই যে আপস অ্যান্ড ডাউনস, এটা তো আমাদের জীবনের প্রতিফলন। আপনি তো প্রতি সিজনে, মানে প্রতি সিজনে তো কোনো ক্লাব সাকসেসফুল হয় না, যদিও রিয়াল মাদ্রিদ টানা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, অনেক সাকসেস তার আছে। তো ফুটবলটাকে ভালোবাসলে, আর ক্লাবটা হচ্ছে কি, মানে আপনি একটা জায়গায় আপনার নিজের জীবনের একটা প্রতিফলন দেখতে পারেন, হয়তো যে কানেক্ট করার ব্যাপারটা, যে রিয়াল মাদ্রিদ একসময় ভালো করছে, আপনিও একসময় ধরেন পড়াশোনায় খুব ভালো ছিলেন বা কোথাও ভালো ছিলেন, এখন রিয়াল মাদ্রিদ একটা বাজে প্যাচ যাচ্ছে, আপনারও হয়তো কিছু স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে। এটার ক্যারেক্টার আর্কের বিষয়। আবার দেখবেন হচ্ছে এমন হতে পারে মানে জিনিসটা রিয়াল মাদ্রিদও উঠবে, তার ক্যারিয়ারের গ্রাফ, রিয়াল মাদ্রিদের ক্লাবের গ্রাফ দেখবেন ওই টাইমে আপনারও উঠে যাচ্ছে। তো আপনার দেখুন গার্লফ্রেন্ড তো চলে গিয়েছিল, তখন দেখবেন অনেক গার্লফ্রেন্ড চলে আসবে রিয়াল মাদ্রিদের, যেমন অনেক শিরোপা। আর ইউ নেভার নো, মানে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করতে থাকেন বা করেন, যেই ক্লাবে ভালোবাসেন ওই ক্লাবেই সাপোর্ট করেন, দেখবেন যে হুটহাট কিছু হয়েও যেতে পারে। এবার আমি আর প্রশ্ন নেই, মাহিন আল হাসান তার প্রশ্ন, আর্তেতা যদি এবার ট্রফি জিততে না পারে, তাহলে নেক্সট সিজনে আর্সেনালের জন্য বেস্ট ম্যানেজার কে হতে পারে? নেক্সট সিজন আপনার চোখে কে? হু? এটা ধরেন মানে হাইপোথেসিস আর কি, ধরেন আউট অফ দ্য মাইন্ড। শাভি আলোনসোর নামটা মাথার মধ্যে আসে। শাভি আলোনসো যাবে আর্সেনালের সাথে, হইতে পারে। না, আমি তো দেখতে চাই সেস্ক ফ্যাব্রিগাস, যদি আর্তেতা, মানে আর্তেতা পরবর্তী অধ্যায়, সেস্ক ফ্যাব্রিগাস আর্সেনাল লেজেন্ড। ট্রু। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে যে মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রশ্ন, বায়ার্নের এরকম হওয়ার কারণ কি? পরপর 2 ম্যাচ হার এবং ড্র। ট্রু। এখন হচ্ছে যে আপনার ডর্টমুন্ডের সাথে ডিফারেন্সটা লাস্ট 2 ম্যাচে যখন হচ্ছে গিয়ে আপনি মাত্র 1টা পয়েন্ট পেয়েছেন, তখন ডিফারেন্সটা আসলেই কমে গেছে। এখন ঘটনা যেটা হচ্ছে যে এটাকে একটা সিজন আপনার কন্টিনিউয়াসলি আপনি সব ম্যাচ জিতবেন, ইনভিনসিবল রান আপনি মেক করবেন। হ্যাঁ, জার্মানিতে লেভারকুজেনের কাছে আমরা সেটা হচ্ছে গিয়ে দেখেছি। এখন সেটা করাও তো আপনার সব সময় তো সব সিজনে সেই জিনিসটা হবে না। এই জায়গাটার মধ্যে বায়ার্ন যখন হচ্ছে আপনার লাস্ট ম্যাচটা ওই হামবার্গের সাথে যখন ম্যাচটা হচ্ছে খেলতে নামলো, তখন হচ্ছে তারা বেশ কিছু চেঞ্জ কিন্তু করেছে। সেই জায়গায় হচ্ছে গিয়ে আপনার মানে একটু মনে হয় হচ্ছে আপনার জেলিংটা হচ্ছিল না এই সিজনে। এই ম্যাচটা স্পেশালি এটা রিমার্কেবল একটা ম্যাচ থাকবে ওই আইডেন্টিফাই করার জন্য যে বায়ার্নের সমস্যাগুলো কোথায় হচ্ছে। বায়ার্ন গোল করছে, এই ম্যাচে গোল করার পরেও হচ্ছে ম্যাচটা তারা ড্র করলো, এবং এই জায়গায় তো আপনার বায়ার্ন মিউনিখ মানে ওদের যে ম্যাক্স এবারেল ডিরেক্টর, তিনি তো বললেন যে রেফারিরা হচ্ছে বুন্দেসলিগা জমানোর জন্য অনেক সময় হচ্ছে বায়ার্নের বিপক্ষে নাকি ইদানিং ডিসিশন দিচ্ছে। মানে স্টিল মানে বুন্দেসলিগায় লিডটা তো এখনো বায়ার্নের অনেক বেশি, আর বায়ার্ন মানে পয়েন্ট ড্রপ করছে ঠিক আছে, কিন্তু মনে হয় না যে ডর্টমুন্ড ওই জায়গায় মানে এখন ধরেন অনেক ফাইট দিতে পারবে, অনেক কারণ ডিফারেন্স। এই বায়ার্নকে ধরেন আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখি আবার অন্য টোনে। ইনফ্যাক্ট এবারের বুন্দেসলিগাতেও তো আপনার বায়ার্ন যে পরিমাণ গোল করছে, অন্য কেউ ধারের কাছে ওই গোলের সংখ্যাতেও কিন্তু নাই বায়ার্নের হিসেবে। চ্যাম্পিয়ন্স লিগের ওই লাস্ট ম্যাচটা দেখেন না, লাস্ট ম্যাচটা যখন ওই হ্যারি কেনরা বেঞ্চে ছিল, আমি ম্যাচ দেখিনি, হাইলাইট দেখছি। হ্যারি কেন যে গোলটা দিছে, গোলকিপার লং পাস দিছে, লুইস দিয়াস রিসিভ করছে, বক্সে একটা পাস, হ্যারি কেনের ফিনিশ।
মানে ওই কোয়ালিটি তো বুন্দেসলিগায় কোনো টিমে নাই। মানে হ্যারি কেইন যে গোলটা দিছে, হ্যারি কেইন, লুইস দিয়াজ, মাইকেল অলিজে, লেনার্ট কার্ল, জামাল মুজিয়ালা দারুণ একটা গোল দিছে চ্যাম্পিয়ন্স লিগে ওই ম্যাচটাতে। মানে ওই কোয়ালিটি আসলে নাই বুন্দেসলিগা, যেটা বায়ার্নের কাছে আছে। তো বায়ার্ন শুড বি দ্য চ্যাম্পিয়ন্স। মানে এত ফাইট, এত টাইটও হবে না, হবে না, এত টাইট হবে না। হয়তো দুইটা ম্যাচ ব্যাক টু ব্যাক হচ্ছে কি আপনার পয়েন্ট হারিয়েছে, তো সে কারণেই সবাই একটু চিন্তা করছিল। দ্যাটস ইট। ও এবার কাউসার হামজা, আমার প্রশ্ন নেই বাই ফ্লোরিয়ান ভার্টস কি তার চিরচেনা ছন্দ অবশেষে খুঁজে পেল? ফেক মাজহারুল তারও প্রশ্ন, সিজনের শুরুতে ফ্লপ অফ দ্য সিজন ট্যাগ খেয়ে যাওয়া ফ্লোরিয়ান ভার্টসকে নিয়ে কিছু বলেন। ফ্লোরিয়ান ভার্টসের কালকে ওই ইন্টারভিউটা দেখতেছিলাম। ফ্লোরিয়ান ভার্টস হচ্ছে ওনারা হচ্ছে 10 ভাই বোন, মানে ওনার 4 ভাই 5 বোন। একজনই বোন আছেন জুলিয়ান ভিটস, উনি হচ্ছে ফুটবলার, যার সাথে ওনার একটা ভালো খুব সম্পর্ক, যেহেতু ফুটবলে একসঙ্গে তিনি এখন বুন্দেসলিগায় খেলেন। তিনি যখন ফ্লোরিয়ান ভার্টস যখন বুন্দেসলিগায় খেলতেন আর তখনও তাদের সঙ্গে একটা ভালো বোঝাপড়া ছিল। ফ্লোরিয়ান ভার্টসের ফ্যামিলিও কিন্তু ফুটবলিং ব্যাকগ্রাউন্ডের। ওনার বাবা হচ্ছে একটা ক্লাবের চেয়ারম্যান। ওই ক্লাবের এমন কিছু নাই যে উনি করেন না, উনি না থাকলে ওই ক্লাবই চলে না, এরকম কথাবার্তা উনি বলছেন। আর উনি ওনার প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন যে উনি যখন ফার্স্টে আসছিলেন উনি মনে করছেন খুব রাতারাতি তিনি সাফল্য পেয়ে যাবেন প্রিমিয়ার লিগে, কিন্তু তিনি পান না। এটা খুবই শাই টাইপের মানুষ উনি, খুব বেশি কথা বলেন না। এই সমস্যাটা নিয়ে, মানে তিনি যে সমস্যাটা ফেস করতেছেন মেন্টালি বা সমর্থকের দিয়ে প্রত্যাশার যে চাপটা, ওটা নিয়ে খুব একটা কথাও তিনি কারোর সাথে বলেন নাই। কিন্তু ওনার বিশ্বাস ছিল যে ফুটবলটা তো জার্মানির থেকে ইংল্যান্ডে ডিফারেন্ট, কিন্তু কত ডিফারেন্ট ফুটবলটা তো এত ডিফারেন্ট না। মানে আমি যে আমার গেমটা খেলি ওই গেমটা তো আমি ভুলে যাব না ইংল্যান্ডে এসে। তো ওই আস্থাটা, ওই প্রসেসটায় তিনি ছিলেন। ধীরে 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 আস্তে আস্তে তিনি শাইন করতেছেন। মানে ফ্লোরিয়ান ভার্টস এই মানে প্রিমিয়ার লিগে বা যে কোনো ফুটবলিং ক্লাবে যে একটা সময় টাইম পেলে সেট হবেন, এটা জানা কথা, এটা ধরাই ছিল। মানে এটা সময়ের একটু অপেক্ষা ছিল, কখন ম্যাচটা করতে পারবেন, মানিয়ে নিতে পারবেন। মানে লিটারেলি আপনি যদি হচ্ছে গিয়ে দেখেন, তাও কিন্তু হচ্ছে তার 14টা আপনি গোল এবং অ্যাসিস্ট পাচ্ছেন। 6টা গোল তিনি এখন পর্যন্ত করেছেন, 8টা তার সব কম্পিটিশন মিলিয়ে, 8টা তার অ্যাসিস্ট সেখানে রয়েছে। হ্যাঁ, মাঝখানে আপনার ওই গোল খরাটা এতই লম্বা গেছে, তো তখন হচ্ছে আপনার ওয়ার্স্ট সাইনিং, ফেইল্ড ডিল, এরকম আলোচনায় শুরু হয়ে গিয়েছিল। যেই জিনিসটা আপনার আলভারেজ এখন ফেস করছেন। 11 ম্যাচ গোল নাই আলভারেজের। ভিনিসিয়াস জুনিয়র ধরেন লাস্ট গোলটার আগেও ফেস করেছেন, যখন 21 ম্যাচ ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে গোল আসে না, রড্রিগোকে ফেস করতে হয়েছে। বাট এই জিনিসটা হচ্ছে ধরেন ভার্টসের তো মানে অন্যদের সময় যেই জিনিসটা হতো, আলভারেজ অ্যাথলেটিকোর হয়ে কি করতে পারেন এটা সবাই দেখেছে, ভিনিসিয়াস রড্রিগো অ্যাথলেটিকো রিয়াল মাদ্রিদের হয়ে কি করতে পারেন সেটাও সবার কাছে প্রমাণিত ছিল। কিন্তু যেহেতু তিনি নিউ কামার, তখন হচ্ছে ওই জিনিসটা হয়ে যাচ্ছিল, ওইটা একটা চাপ ক্রিয়েট হচ্ছিল। ইনফ্যাক্ট দেখেন স্লটের জন্য জিনিসটা কতটুকু চাপের ছিল, তার দল পারফর্ম করতে পারছেন না, তার নতুন সাইনিং একে থেকে বাদ দিয়ে একটাও ক্লিক করছে না, সবকিছু মিলিয়ে না এনভায়রনমেন্টটা আপনার একটু নয়েজি হয়ে গিয়েছিল। যখন টিমের পারফরমেন্সের সাথে ভার্টসেরও এরকম পারফরমেন্স আসতেছে, তখন মনে হয় একটা হেলদি এনভায়রনমেন্টের মধ্যেই জিনিসটা আরো অ্যাগ্রেসিভ হবে। হ্যাঁ, একটু আপস অ্যান্ড ডাউনস আসলে ট্রু ছিল বা থাকবে। ফ্লোরিয়ান ভার্টস মনে হচ্ছে লিভারপুলের নেক্সট ফেস হবেন। ধরেন সালা, হোপসো মানে সালা আর এই চ্যাপ্টারটার পরে সালা মানে লুইস দিয়াজ, এই চ্যাপ্টারের পরে একিতিকে আর ফ্লোরিয়ান ভার্টস লিভারপুলের ফেস হবেন আশা করা যাচ্ছে। আচ্ছা, শাহিন আলম, ওনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে দেশের বাইরে থেকে আপনি শোটা আমাদের দেখেন, কিভাবে দেখেন। এরকম অনেকেই আসলে দেশের বাইরে থেকে রেগুলার আমাদের শো দেখছেন, অ্যাট টাইম দেখছেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে থাকবেন, ভুল করলে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, কিভাবে আমরা বেটার করতে পারি। আপনাদের কাছ থেকেও কোনো পরামর্শ থাকলে সেটাও আমাদেরকে ভাই ব্রাদার হিসেবেই জানেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, এমডি মুরাদ হাসান, তার একটা প্রশ্ন রয়েছে, একটু মিলান। হ্যাঁ, মানে আমি এই কোশ্চেনটা নিয়েছি যে ওনার প্রতি একটা রেসপেক্ট দেখে, যে ধরেন এভাবেও ইকুয়েশন মানুষ মেলায় বা এইভাবেও মানুষ একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে। আলামত নাম্বার 1, যে বছর নাইজেরিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি সেই বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, 2022 রিসেন্টটাই যদি আমরা দেখি। আলামত নাম্বার 2, যে বছরগুলোতে ফ্রান্সের কেউ একজন ব্যালন ডিওর জিতেছে তার পরের বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কারিম বেনজেমা সবশেষ, এরপরে 2022 বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। মানে একই বছর
মাঝামাঝি শেষে দিকে। হ্যাঁ, 2021 সালে আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল, 2022 সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, 2025 সালে আফ্রিকা কাপ অফ নেশনস জিতলো সেনেগাল, তাহলে 2026 সালে আবারও হবে নাকি? ভাই মানে সত্যি কথা, এই মানে নাম্বারের ক্যালকুলেশন গুলো যদি হচ্ছে আর্জেন্টিনার ফুটবলাররাও শুনতো, ওনারাও মনে করেন আরো বেশি হোপফুল হয়ে যেত, না এবার আমরা করবো। এগুলো ব্যাক অফ দা মানে ফিল্ড এইসব স্টোরি বা এইসব ঘটনা নিঃসন্দেহে আর্জেন্টিনাকে একটা ইয়ে দিবে, মানে তর্কের খাতিরে। মাঠের খেলায় এগুলোর কোনো কিছুতে লাভ হবে না, ধরেন এগুলো একটা আশা যোগাবে। মাঝে মাঝে আমরা বলি না যে পরিসংখ্যান কি বলে, উমুক উমুক মাঠে যে এখন পর্যন্ত এক ম্যাচও জিতে নাই। ধরেন মেইন শোতেই আজকে দেখবেন যে টটেনহ্যাম নিজেদের মাঠে ইয়ে করতে পারে না, আজকে জিতলে তাহলে কি হবে? জিতলে তো ওই জুজুটা তারা কাটাবে। পেপ গার্দিওলার এরকম ঘটনা আছে। এগুলো হচ্ছে নাম্বারের মজা, এগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। আপনার এই মজা এগুলো মানে নাম্বারস খুব ভালো লাগে, এগুলো একটা ভালো একটা স্টোরি মানে বিল্ড করে আর কি। কিন্তু মানে ওয়ার্ল্ড কাপ ইজ গোয়িং টু বি ডিফারেন্ট আমার মনে হয়। ওয়ার্ল্ড কাপে ধরেন এত ইজিলি কোনো দলই দেখবেন যে ম্যাচ জিততে পারতেছে না, এরকম হবে। খুবই হাড্ডাহাড্ডি হইতে পারে হয়তো, মানে আমার একটা ধারণা আর কি। আর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে কিনা, অনেক ফেভারিটস আছে। এবার আর্জেন্টিনার চেয়ে ভালো টিম ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, তো দেখা যাক কি হয় না হয়। নেক্সট এটা এটি খান খাদেম, তার প্রশ্ন, মধ্যবর্তী দল বদলের পর কোন দলের প্রতি এক্সপেকটেশন সবচেয়ে বেশি বেড়ে গেল বিএফএল এর দ্বিতীয় রাউন্ডে? আর একটা প্রশ্ন রয়েছে রিয়াজুল ইসলাম, তার প্রশ্ন, বাংলাদেশ ক্লাবগুলোর সাইনিং নিয়ে কিছু বলেন। দেখেন, এক্সপেকটেশন বসুন্ধরা, আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারা নতুন কোনো প্লেয়ারকে হচ্ছে দল বদলে তারা সাইন করাতে পারে নাই, কারণ হচ্ছে তাদের নিষেধাজ্ঞা রয়েছে। বাকি টিমগুলোর মধ্যে ফর্টিজ এফসি তারা বেশ ভালো একটা সাইনিং করেছে, আরও একটা প্লেয়ারের সন্ধানে তারা ছিল, শেষ পর্যন্ত হয়তো ওই ডিলটা হয় নাই। ফর্টিজের এফসির ওই সাইনিংটা আমার কাছে মনে হয় বেশ ইফেক্টিভ হবে। পুলিশ এফসির সাইনিংগুলোও ভালো হয়েছে, যেই দুইটা সাইনিং তারা করলো। রহমতগঞ্জ আর্নেস্ট বোয়েটাংকে এনেছে, সেটাও মোটামুটি হচ্ছে একটা প্রুভেন প্লেয়ার, টেবিলের টপ হাফে থাকার একটা টার্গেট তাদের রয়েছে। ব্রাদার্স ইউনিয়ন যে ঘটনাটা ঘটেছে, আপনি ব্রাদার্স ইউনিয়নের টিমে আপনি 10 জন বিদেশি ফুটবলার দেখবেন। আবারও শুনুন, আপনি 10 জন বিদেশি ফুটবলার দেখবেন টেকনিক্যালি। হ্যাঁ, সাফ কোর্টে আপনি 5 জনকে দেখছেন, নতুন করে 4 জনকে আনা হলো, এবং লাস্ট লেগের অর্থাৎ ফার্স্ট লেগে শুধুমাত্র বেকে দিয়ারা তাকে রাখা হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে যে আপনি মাঠে অ্যাট এ টাইম আপনি হচ্ছে 8 জনকে ইউজ করতে পারছেন। 3 জন ফরেন প্লেয়ার, 5 জন হচ্ছে গিয়ে সাউথ এশিয়ান প্লেয়ার। যেই কাজটা ব্রাদার্স ইউনিয়ন ফার্স্ট লেগে করেছিল, তাদের দলে সব নেপালি ছিল, 4 জন নেপালি ফুটবলার ছিলেন তাদের দলে। সব নেপালিকে বিদায় করে দেওয়া হয়েছে, মানে বিদায় করে দেওয়া হয়েছে এভাবে বড়টা ঠিক না, নেপালের লিগ চলছে সেখানে। আর মিন টাইমে হচ্ছে গিয়ে পাকিস্তানে যেহেতু লিগ নাই, পাকিস্তানের লোকাল ফুটবলের স্ট্রাকচারটা এতটা স্ট্রং না, সে কারণেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। আর এই দলবদলগুলো নিয়ে আসলে খুব বড় কোনো নামও সেইখানে নাই, তো খুব বেশি হোপফুল আমি না। আমি দেখা যাক, আমি ওই ক্যাসপার হককে আমি একটু দেখতে চাই। ঠিক আছে, ব্রাদার্স ইউনিয়নের এই সাইনিংটা আসলে খুব ভালো হয়েছে, হয়তো খুব ভালো হয়েছে, কারণ ক্যাসপারকে আমরা দেখলাম কি লাতিন বাংলাতে হচ্ছে গিয়ে সামনে 2টা ম্যাচে আমরা দেখলাম, এর বাইরে তো ক্যাসপার হকের খেলা ওইভাবে দেখার ইয়ে হয়নি। ইনফ্যাক্ট আমি ধরেন ওইভাবে জিনিসটা ভাবি, আপনি মার্চ উইন্ডোতে তপু বর্মনকে কিন্তু আপনি কার্ড নিষেধাজ্ঞায় পাবেন না। এখন ক্যাসপার যদি ওই কাজটা করতে পারে, ক্যাসপারের হাইটটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, 6 ফুট 2 ইঞ্চির হাইট তার, একজন সেন্টার ব্যাক 6 ফুট 2 ইঞ্চি। শুরুতেই তার উপর আমি ওইভাবে ধরেন চাপ বাড়িয়ে দিচ্ছি না, মানে নজরে রাখা ওই জিনিসটা হচ্ছে ক্যাসপারের খেলাটার মধ্যে। আমি একটু ক্যাসপারের উপর আমি একটু নজর রাখতে চাই, দেখতে চাই ক্যাসপার হক তিনি কেমন দেখা যাক ঘরোয়া লিগে কেমন করেন। আর ওনার পার্সোনালিটিটাও খুব ভালো, খুবই নাইস অ্যান্ড হাম্বল, খেলার মধ্যে খুব বেশি মডারেট আর কি, মানে খুব বেশি উত্তেজিত হন না, মানে একটা ভালো গুড পার্সোনালিটিও আছে। আপনি বাংলাদেশের ফুটবল লিগে আই হোপ উনি থিত হয়ে যাবেন ধীরে ধীরে, দেখা যাক। আর বাকি দলগুলো হচ্ছে আপনার পুলিশ, ব্রাদার্স, এগুলো আরামবাগ হচ্ছে একটা সাইনিং করছে। এর বাইরে আসলে বড় কোনো নাম এইবারের দল বদলের মাঝখানে আসলে নাই, কোনো দলের কাছেই নাই। নেক্সট মাহবুবুর রহমান, তিনি তার প্রশ্ন, পেপ গার্দিওলার যে বিষয়টা, আই সে ইট ক্লিয়ারলি টু এভরিওয়ান, আই অ্যাম অন দ্য সাইড অফ প্যালেস্টাইন, আই স্ট্যান্ড উইথ দি অপ্রেসড অ্যান্ড দি অপ্রেসড হিয়ার ইজ প্যালেস্টাইন, নো ওয়ান ওয়ান্টস টু টক অ্যাবাউট দ্য ফ্যাক্টস, ফাইন আই উইল স্পিক। পেপ গার্দিওলার বক্তব্যটা কেমন লেগেছে? ধরেন
এই জিনিসটা যে এই রকম জায়গায় দাঁড়িয়ে তিনি হচ্ছে কি জিনিসটা বলেছেন, সেইটা হচ্ছে ওই গাটসি বা কয়জনের থাকে। Brave. আমি ওইখান থেকে বলবো হচ্ছে একটা ব্রেভ কাজ তিনি করেছেন। আর পেপ গার্দিওলা যা বলেছেন এটা সবাই আসলে সেই জিনিসটা ফিল করে। আমরা ইউরোপিয়ান ফুটবলেও দেখি হচ্ছে দর্শকদের কাছ থেকে ওই ধরনের রিয়াকশন থাকে, তারা সবসময় ওই ইস্যুতে সবসময় ওই নিপীড়িতদের সাথেই সবসময় তারা থাকেন। সুতরাং এইটা ভালো লেগেছে যে পেপ গার্দিওলাও হচ্ছে আমাদের মতোই একজন, পেপ গার্দিওলাও এই কাজটা করছেন। দারুণ মুহূর্ত একেবারে। ওই জায়গায় দাঁড়িয়ে যে উনি এত কিছু বলেছেন এত স্পষ্টভাবে, পেপ গার্দিওলার মতো ফিগার, এত রেসপেক্টেড ফিগার ওয়ার্ল্ড ফুটবলে, ভেরি গুড থিং, খুবই ভালো লেগেছে। মাহবুবুর রহমান তার প্রশ্ন ছিল। আচ্ছা, শফিক ফ্রম ইজিপ্ট, মানে উনি একদম বেসিক একটা জিনিস জানতে চেয়েছেন, ফুটবলের ক্লিন শিট বিষয়টা আসলে কি? ভাই আপনি যদি ফুটবলে গোল না খান সেটাই হচ্ছে কি আপনার ক্লিন শিট। মানে অ্যাজ এ গোলকিপারের ক্লিন শিটও সেটা, অ্যাজ এ টিমের ক্লিন শিটও সেটা। মানে গোল যদি আপনি না খান তখনই সেটাকে বলে ক্লিন শিট। দেখবেন হচ্ছে 20 ম্যাচের মধ্যে 10 ম্যাচে ক্লিন শিট ধরে রেখেছে আর্সেনাল। মানে আর্সেনাল 10 ম্যাচে হচ্ছে গোল খায় নাই, ওইটাই হচ্ছে কি কথা। ক্লিন মানে পরিষ্কার একটা শিট, গোলের কোনো নাম্বার নাই, মানে কালো সেখানে। দাগ নেই, গোলের কালো দাগ নেই। আমি আর প্রশ্ন নেই ভাই, হ্যাঁ। খাবার দাবারে আসি। আবু মুসা, স্টার্ট বেঞ্চ সেল, সিদ্ধ মটরশুঁটি ফল সহ, ইফতারের ছোলা ভুনা, ঈদের পায়েস, যেহেতু রোজা রমজান ঈদ আসতেছে। সিদ্ধ মটরশুঁটি ফলসহ। হ্যাঁ, এই খাবারটা আমি কখনো খাই না এইভাবে। আচ্ছা, এটা সিদ্ধ মটরশুঁটি খেয়েছি। মটরশুঁটি হচ্ছে সিদ্ধ মটরশুঁটি, ওই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে খেতে আমার খুবই ভালো লাগে। তা মা করে দেন একটা স্পেশাল, তখন এটা খুব ভালো লাগে, কিন্তু সেটা রোজার মধ্যে আসলে কখনো খেয়েছি কিনা আমি মনে নেই। ঈদের পায়েস আর কি, ঈদের পায়েস আর ইফতারের ছোলা ভুনা। ভাই ইফতার আমার কাছে ঈদের পায়েসের থেকে ইফতারের ছোলা ভুনা বা মুড়ি মাখানো এটা হচ্ছে আমার খুব ফেভারিট। এটা হচ্ছে কি এনি টাইম এনি কন্ডিশনে এটা এটা হচ্ছে start, গিয়ে আমারও start। start। পায়েস পায়েস বেঞ্চ বেঞ্চ আর হচ্ছে গিয়ে ফল সহ আসলে সিদ্ধ মটরশুঁটি এটা আমি কখনো খাওয়া হয় না আমারও। তো এটা না খেয়েই সেল করে দিচ্ছি। নেক্সট প্রশ্ন, আপনার কি প্রশ্ন শেষ? আমার একটা আছে। আচ্ছা, তাহলে এটা করে নেই। এমডি আদনান তার প্রশ্ন, ভাই বাফুফে কি সত্যি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটসাল লিগ করবে? দেখেন এটা করা উচিত, কারণ আপনি যদি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মানে ফুটবল লিগ করতে চান, এটা অনেক টাফ বাংলাদেশের পার্সপেক্টিভে এই মুহূর্তে। কারণ ক্লাবগুলো তো আপনার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ করতে গেলে আপনার এখানে হিউজ টাকার ব্যাপার আছে, হিউজ স্পন্সরশিপের ব্যাপার রয়েছে। হ্যাঁ, এখন টপ টায়ার ফুটবলটাকে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করে ফেলতে পারেন, যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ায় দেখি আইএসএলও তো তাদের টপ টায়ার ফুটবল লিগ, সেটাকে কি করেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মডেলে করে তারা নিয়ে এসেছে। সেইটা যদি করা যায় ডেফিনেটলি ভালো হবে। কিন্তু বাংলাদেশের সামগ্রিক ফুটবলের এখন যে পার্সপেক্টিভ, প্লেয়াররা টাকা পায় না, ক্লাবের কাছে টাকা নাই, ক্লাবের প্রত্যেকটা বড় বড় ক্লাবের কাছে হচ্ছে গিয়ে সাবেক ফুটবলাররা টাকা পায়, তারা মামলা ঝুলিয়ে রেখেছে। সুতরাং এই জিনিসটা এখন এই মুহূর্তে একটু টাফ, বাট ফুটসাল লিগটা করা সম্ভব। কারণ বাংলাদেশে আপনার ফুটসালের কিন্তু একটা প্রচলন রয়েছে। ফুটসাল হচ্ছে কি আপনার ফুটসাল প্লেয়ার অনেককে আপনি হচ্ছে গিয়ে দেখবেন, এই যে রাতের বেলা টার্ফে যারা খেলে তারা কিন্তু আপনার ম্যাক্সিমাম, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মানে ফুটসালটা তাদের কাছে খুব ক্লোজ একটা কানেকশন আপনি তাদের সেখানে পাবেন। সুতরাং বাংলাদেশে তো ফুটসালের এখনো একটা ক্রেজ আসলে শুরু হয়েছে, যেই ক্রেজটা এতদিনও ছিল কিন্তু আনপাবলিশড ছিল। যখন আপনি সাফে শিরোপা জিতেছেন তখন হয়তো সেই জিনিসটা আস্তে আস্তে করে হচ্ছে ফ্লারিশ হবে। সুতরাং এই জিনিসটা যদি করা হয় যে ফুটসালে ফ্র্যাঞ্চাইজ লিগ, আমার মনে হয় এখানে আপনি টিমও পাবেন ভালো। কারণ ধরেন যখন আন্ডারগ্রাউন্ড ফুটবলগুলো হয় বা কর্পোরেট টুর্নামেন্টগুলো হয়, তখন কিন্তু আপনার ঢাকায় এত পরিমাণ কর্পোরেট টুর্নামেন্ট হয় আপনার কোনো আইডিয়া নেই। মানে অনেকেরই এই জায়গাটায় কোনো আইডিয়া নেই, যেই পরিমাণ ওই কালচারটা আছে, রাতের বেলা ম্যাচ, ওই জিনিসটা ফুটসালে হলে ডেফিনেটলি সেটা হচ্ছে গিয়ে বেশ ভালো একটা সাইন হবে। ধরেন গ্রাউন্ডটা ডিফারেন্ট হয়, একটা হ্যাঁ সিনথেটিক গ্রাউন্ড হয়। বাংলাদেশে তো ফুটসালের কোনো অরিজিনাল গ্রাউন্ড কিন্তু নাই, ওইটা বিল্ড, মানে ওই স্ট্রাকচারটা তো বিল্ড করতে হবে। তো ওই বিল্ড করে, এবং সেটার প্ল্যানিংও নাকি আছে ফুটসালের গ্রাউন্ডটা তৈরি করার। তো ওইটা হলে নিঃসন্দেহে সেটা একটা পজিটিভ সাইড হবে। তখন ওই জেনারেশনটাকে বা ওই টার্গেট পিপলটাকে মানে কমপ্লিটলি ফুটসাল আসলে শিফট করে দেওয়া যাবে। এবং ফুটসাল খেলাটা কিন্তু মানে এমন না যে খুবই আপনার মানে অবজ্ঞা সূচক না। ফুটসালের বিশ্বকাপ হয় ভাই, ঠিক আছে, ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপ, সেইটা হচ্ছে গিয়ে আছে। কিন্তু ফুটবল ইজ, হ্যাঁ ফুটবল ফুটসাল ডেফিনেটলি সেখানে একটা অন্য একটা আমেজ এডিশন সেখানে রয়েছে। আরো অনেক মানে 35 এর বেশি বয়সের মানুষজন ফুটসাল খেলতে পারবে খুব আরামসে। নেক্সট শেষ প্রশ্ন, জিসান সাজ্জাদ তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, আপনি দেখছেন কিনা জানি না,
ডেথ নোট, অ্যাটাক অন টাইটান, আর হচ্ছে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইসটা দেখিনি। দেখা হয় নাই? আমার এইটাই স্টার্ট। খুবই খুবই ভালো সিনেমা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতার প্রভাব জাপানিজ ধরেন একটা ফ্যামিলির ভাই আর একটা বোন, ছোট বোন, মানে ওদের উপরে কিভাবে মানে কেমন পড়ছে ওইটা আর কি। অ্যানিমেটেড সিনেমা, অ্যানিমে বলে। এই জন্যই আসলে হ্যাঁ, আমার অ্যানিম খুব একটা এটা খুবই ভালো একটা সিনেমা। Okay. গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস স্টার্ট, বেঞ্চ, ডেথ নোট, অ্যাটাক অন টাইটান দেখি নাই ভাই, ওটাকে বিক্রি করে দিলাম আর বিদায় নিলাম। ডেথ নোট হচ্ছে আপনার আমার স্টার্ট, অ্যাটাক অন টাইটান হচ্ছে বেঞ্চ, আর ইয়েটা আমার আসলে দেখা হয়নি, গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস। আমার হাতে শেষ একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা কি নিয়েছিলাম নাকি সেই প্রশ্নটা মিস হয়ে গেছে? একটা সেকেন্ড, হ্যাঁ। এমডি তানভীর হোসেন, তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, খিচুড়ির সাথে হাঁসের মাংস, খিচুড়ির সাথে গরুর মাংস, খিচুড়ির সাথে চিজ অমলেট। অনেক ক্ষুধা লাগছে ভাই, এইসব প্রশ্ন কেন করে নি ভাই খিচুড়ির সাথে গরুর মাংসের উপরে আসলে কিছু নাই, ওইটা আমার কাছে স্টার। চিজ অমলেটকে খিচুড়ির সাথে ভাই চিজ অমলেট ভাই আমি খাই নাই এখন পর্যন্ত। হ্যাঁ, খিচুড়ির সাথে আপনি যদি নর্মাল অমলেট দিতেন সেটাকে আমি বেঞ্চ করতাম, খিচুড়ির সাথে চিজ অমলেট মনে হয় না খিচুড়ির সাথে এই জিনিসটা খুব ভালো লাগবে, যার জন্য ওইটাকে সেল, আর খিচুড়ির সাথে হাঁসের মাংস হচ্ছে কি আমার বেঞ্চ। আমারও সেম, গরুর মাংস খিচুড়ি এটা সবচেয়ে আমার ভালো অন্য। কম্বিনেশন। দেখা যাক কি আজকে আমাদের ভাগ্যে আছে। ভাগ্যে আছে। ধন্যবাদ সবাইকে। সাথে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.